ভাগ থাকে, হ্যাঁ স্যাররা ক্লিনিক্যাল আর ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি দুটো ভাগ করেন। ওনারা চেষ্টা করেন যে 40-60 এই রেশিওতে একটা কোয়েশ্চেন করতে। আপনি যতই ডেভিডসন ঝাড়া পড়ে যান, আপনার যদি বেসিকটা ক্লিয়ার না থাকে আপনি কিন্তু ওই বেসিকে 3-4টা কোয়েশ্চেন মিস করবেনই। এমআরসিপি স্টাইলে স্যার বলেছেন যে ওপেন সিক্রেট বলে দিলাম, এমআরসিপি স্টাইলের কোয়েশ্চেনটা হয়, তো আপনারা ওটা একটু খেয়াল করবেন। আপনি প্রথমে ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিটা পড়বেন, তারপর গো থ্রু দ্য ডেভিডসনের টপিক, তারপর ওখান থেকে চেষ্টা করবেন নিজে নিজে এসবিএ বানাতে। এসবিএ বানানোর জন্য আপনি ফলো করতে পারেন মক টেস্টের। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ডাক্তার সারাফ নওয়ার রেজা। আমার এখন আমি এফসিপিএস পার্ট 1 করেছি জানুয়ারি 2020-তে, আর আমি ডিএমসিতে ট্রেনিংয়ে আছি এখন পার্ট 2-তে ইন্টারনাল মেডিসিন। আচ্ছা, আজকে আমি এসেছি লাইভে, আমি কখন আগে লাইভ করিনি, আমি একটু নার্ভাস। সিফাত আপু আমাকে বললেন যে পার্ট 1-এর ঠিক গাইডলাইন্স শব্দটা আমি ইউজ করব না, মনে হয় একটু টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করবো। আমি যেগুলো ফেস করেছি, যে প্রবলেমগুলো, যেটা আমার মনে হয় যে আমি যদি আমার ফ্রেন্ড বা জুনিয়রকে সাজেশন দিতাম, যেগুলো বলতাম সেগুলো। আর সিলেবাস তো আমরা সবাই জানি মোটামুটি না, এখন পরীক্ষা চলে এসছে, এখন ফর্ম ফিল আপের টাইম চলছে, আমরা সবাই জানি কিভাবে মানে কি পড়তে হবে সেটা কিন্তু আমাদের সবারই জানা। সবার বাসায় ডেভিডসন আছে, আমরা সবাই ফেসবুকের গ্রুপগুলোর সাথে কানেক্টেড, সবার বাসায় সিলেবাস আছে। জাস্ট কিভাবে পড়তে হবে বা আমি কিভাবে পড়েছি আমি সে বিষয়ে একটু শেয়ার করব। ওকে, তো আপনারা সবাই জানেন পেপার 1, পেপার 2, পেপার 3 3 দিনে পরীক্ষা হয়। পেপার 1-এর যে টপিকগুলো, সবার আগে একটু খেয়াল রাখবেন মার্ক ডিস্ট্রিবিউশনগুলো একটু খেয়াল রাখবেন, যে আপনি কোন একটা লেস ইম্পর্টেন্ট, কোনটাই লেস ইম্পর্টেন্ট না, কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, একটা টপিকে আপনি অনেক সময় দিচ্ছেন, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ছাক্কা নাম্বার আসার মতো কিছু টপিক আপনি মিস করে যাচ্ছেন। এই ভুলটা কখনো করবেন না। একটা প্রথমে যে চ্যাপ্টারটা আমাদের থাকে জেনারেল অ্যাসপেক্টস অফ প্র্যাকটিস ইন মেডিসিন, 5 নাম্বারের একটা চ্যাপ্টার। এখন এই আমরা তো 23rd এডিশনটা ফলো করি ডেভিডসনের, চেষ্টা করবেন যাদের 22nd এডিশনটা আছে সেটা ফলো করার। সেখানে বক্সগুলো অনেক বেশি ক্লিয়ার, আর ইনফরমেশনগুলো অনেক বেশি সুন্দর করে আমার মনে হয় মডিফাইড করা। সেখানকার সব বক্স ফিগার অ্যান্ড ওগুলো তো পড়বেন। কিছু কোয়েশ্চেন্স আছে যে ওল্ড এজে কোন কোন ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্সের ড্রাগগুলো দিতে হয়, সেগুলো একটু খেয়াল করবেন। যারা নেক্সট পোস্ট গ্রাজুয়েশন এক্সাম দিচ্ছে করোনা টাইমে তার কীভাবে পড়লে ভালো হয়। আচ্ছা, যারা নেক্সট পোস্ট গ্রাজুয়েশন এক্সাম দিতে চাই এই করোনার টাইমে তারা কীভাবে পড়লে ভালো হয়। শাকিব ভাইয়া, এখন কিভাবে পড়লে ভালো হয়, এখন এমন একটা সময় আমাদের, আমরা সবাই একটা গ্লোবাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা সবাই বাসায়, কিন্তু আসলে পড়ার জন্য যে উদ্যমটা লাগে, আমাদের সবার মনে হচ্ছে যে এভরিথিং ইজ গোয়িং টু এন্ড, আমরা পারছি না, কিছু হচ্ছে না। তো এখান থেকে আমার মনে হয় যে নিজে একটু নিজেকে বুস্ট আপ করতে হবে, যে ইফ উই সার্ভাইভ দিস প্যান্ডেমিক, তো আলটিমেটলি তো আসলে ডাক্তারি করেই খেতে হবে। তো এটা চিন্তা করে, আর সামনে পোস্ট গ্রাজুয়েশন এক্সাম তো কখনো পিছিয়ে থাকবে না, থেমে থাকবে না। বিসিপিএস অলরেডি আমাদেরকে নোটিস দিয়ে দিয়েছে, পড়তে হবে একটু নিজেকে অল্প অল্প করে। আমার মনে হয় যারা পড়া শুরু করেননি এখনো, তাদের জন্য আসলে পড়া শুরু করাটা একটা চ্যালেঞ্জ। প্রতিদিন পড়তে ভালো লাগে না, 10 দিন 15 মিনিট 20 মিনিট করে অ্যাটলিস্ট টেবিলে বসার অভ্যাসটা করেন, তারপর দেখবেন ধীরে ধীরে একটা ফ্লো চলে আসবে। বিগত বছরের কোয়েশ্চেন্সগুলো দেখেন, বিভিন্ন যে মক টেস্ট হয়, বিসিপিএস এর মক টেস্ট হোক বা বিভিন্ন কোচিং সেন্টারের মক টেস্ট হোক, এই গ্রুপে অনেক সময় ভাইয়া পুরা আগের কিছু এসবিএস শেয়ার করেন, ওই আলোকে আপনারা নিজেদের প্রিপেয়ার করতে পারেন। আচ্ছা, এরপর আমি জেনারেল অ্যাসপেক্টের কথা বলছিলাম, এরপর আমি জেনেটিক্সের কথা বলবো। জেনেটিক্স তো আমার কাছে মনে হতো যে খুব কঠিন একটা সাবজেক্ট, কিন্তু এখানে নাম্বার তোলাটা আপনি যদি একটু ট্যাক্ট মেনটেন করেন তাহলে মনে হয় ইজি। যদি আপনার এখন হাতে সময় না থাকে একদম, খুব বক্সগুলো জেনেটিক্সের যে ডেভিডসনের বক্সগুলো আছে ওগুলো পড়বেন, প্লাস অটোজোমাল ডমিনেন্ট রিসেসিভ, এক্স লিঙ্ক ডমিনেন্ট রিসেসিভের যে 4টা এক্সাম্পল আছে সেগুলো পড়লে আপনি কোয়েশ্চেন কমন পাবেই। আর সবচেয়ে ভালো হয় যদি জেনেটিক্সের ওই যে আমাদের যে কমন টপিকগুলো আছে আমরা আন্ডারগ্রেডে পড়ে এসেছি, বার বডিজ, হ্যাঁ, ক্রোমাটিন, তারপর জিন সিকোয়েন্সিং, তারপর জেনেটিক কাউন্সেলিং। এখন আরটিপিসিআর এর খুব কোয়েশ্চেন আসবে হয়তো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো একটু কাইন্ডলি পড়বেন। আর কিছু জেনেটিক ডিজিজ আছে যে কোন জিনের লোকেশনটা জানতে চায়, আমাদের ডেভিডসনের বক্সে আছে, সেগুলো একটু কাইন্ডলি পড়ার চেষ্টা করবেন। এরপর গ্যাস্ট্রোএন্টারোলজি সাবজেক্টে আমার মনে হয় 8 থেকে 10টা আমাদের কোয়েশ্চেন থাকে। এই চ্যাপ্টারটা একটু বড় কিন্তু একটু ইজিয়ার ইন আ সেন্স যে আমরা যে ফার্স্ট ইয়ারে ফিজিওলজি পড়েছি তার সাথে অনেক মিল আছে, আর একটু সহজ কিন্তু একটু লেন্দি।
একটু মনোযোগ দিয়ে পড়লে বা একটু যদি টেকনিক খাটিয়ে পড়েন হয়ে যাবে ইনশাআল্লাহ। গ্যাস্ট্রিক সিক্রেশন, গ্যাস্ট্রিক হরমোনস, তারপর যে লোকাল হরমোনস, আপার জিআইটি, ব্লিডিং এর কজ, অ্যান্ড আমি বলি বেসিক্যালি প্রত্যেকটা চ্যাপ্টারে চেষ্টা করুন যে ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিটা খুব ভালোভাবে আত্মস্থ করতে। মুখস্থ না, আমি বললাম আত্মস্থ, কারণ অনেকেই আমাদের ফার্স্ট ইয়ারে কিছু পড়া মনে আছে, কারো পড়া মনে নেই। তো আচ্ছা ঠিক আছে, না পড়ে হবে না, পড়তে হবে। যেগুলো মনে আছে সেগুলো আবার রিভাইজ করেন। গো থ্রু এনি গুড ফিজিওলজি বুক, যেটা আমরা ফলো করেছি, ইদার ইট ইজ ভিশন আর অন্য যে কোনো যে গাইড বই আমরা বলি, হেল্পিং হ্যান্ড, ওগুলো সাহায্য নিতে পারেন। হ্যাঁ, তারপর মাইক্রো মোটর কমপ্লেক্স এগুলো পড়বেন। আর যে ক্লিনিক্যালের মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট হচ্ছে জিইআরডি, ডিটেইল, তারপর অ্যাকালেশিয়া, স্টেনোসিস, হাইপারট্রফিক যে ইসোফেগাস, এগুলোর আমার মনে হয় বেরিয়াম মিলের যে বেরিয়াম এক্সরের যে ফাইন্ডিং, রেডিওলজিক্যাল ফাইন্ডিং অ্যান্ড ম্যানোমেট্রি ফাইন্ডিং, এই তিনটা খুব ইম্পর্টেন্ট, খুব সুন্দর গুছিয়ে পড়বেন, কারণ এগুলো দিয়ে সিনারিও আসে এসবিও। এরপর জলিনজার এলিসন, সিলিয়াক ডিজিজের সাথে আশেপাশের যে বক্সটা আছে, যে খুব সিমিলার কিছু ডিজিজের, ওগুলো ঠিকমতো খেয়াল করবেন। ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস আর ইনফ্লামেটরি বায়োলিজের, এখন সব পড়বেন বলাটা খুব ইজি, সব পড়াটা খুব কঠিন। আমরাও সবাই ওই পর্যায়টা পার হয়ে এসেছি। চেষ্টা করবেন আসলে আইবিডির খুব থরলি একটু রিডিং পড়তে। তারপর ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটোস পলিপোসিস আছে, পিউস জাগার সিনড্রোম, এগুলোর খুব ভিতরটা যেই প্যারাগ্রাফটুকু আছে সেটা খুব কেয়ারফুলি পড়বেন। আর চেষ্টা করবেন কি নিজে নিজে এসবিএ বানিয়ে পড়তে। এখন আমরা পরীক্ষা দেওয়ার সময় শুনেছি যে বঙ্গবন্ধু লাইব্রেরি, পিজি লাইব্রেরি ডাল না খেলে পোস্ট গ্রাজুয়েশন হবে না, রিডিং পার্টনার না খেলে পোস্ট গ্রাজুয়েশন হবে না, না থাকলে, হ্যাঁ, লাইব্রেরিতে না পড়লে হবে না। এগুলো শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, শুনতে প্রেশার লাগে। আমার খুব প্রেশার লাগতো। আমি একদিন বঙ্গবন্ধু লাইব্রেরিতে গিয়েছিলাম, আমার যেটা আমি সবার পড়া দেখে আমি খুব প্যানিক করে গেছি, আল্লাহ সবাই এত পারে। তারপর থেকে আমি আর যাইনি, ওই একদিনই প্রথম, একদিনই শেষ। তো আপনার যদি রিডিং পার্টনার না থাকে, আপনি একটা চ্যাপ্টার পড়েন, একটা টপিক পড়েন, আপনি চেষ্টা করেন যে আপনি যদি কাউকে এভাবে ধাঁধা ধরতেন, ধাঁধা আমরা ধরি না যে কিছু কিছু হিন্টস দিয়ে দিই, আপনি নিজে নিজেকে হিন্টস দেন যে এই হিন্টস দিলে এগুলো কি হতে পারে, নিজে নিজেকে কোয়েশ্চেন করেন, আচ্ছা এটা আছে, এটা আছে, এটা আছে, এটা কি হতে পারে, তারপর নিজের যুক্তি খণ্ডন করেন। আপনার যদি মনে হয় 3টা অপশনস, 4টা অপশনস, কেন এটা না, কেন এটা, আপনি যখন এভাবে ভেঙে ভেঙে পড়বেন, তখন একটা এসবি এর মধ্যে আপনার বাকি যে 3-4টা সিমিলার কিন্তু ভুল অ্যান্সার ছিল সেগুলো ক্ল্যারিফাই হয়ে যাবে, সেগুলো আপনারা গো থ্রু করতে পারবেন। তারপর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, ইসকেমিক গাট ইনজুরি, এটা একটা সিনারিও দেওয়া থাকে, এটা খুব পছন্দের একটা টপিক, যে একজন 65 আপ আর 70 আপ একজন বয়স্ক ভদ্রলোক খাবার পরে 10-15 মিনিট পরে ওনার ক্র্যাম্পিং পেইন আসে, এরকম কিছু সুন্দর সিনারিও থাকবে। আগের মকগুলো দেখতে পারেন। আর যেটা করতে পারেন না, সবাই বলে এখন যদি আপনাদের হাতে সময় থাকে, এমআরসিপির যে পাস মেডিসিনের যে কোয়েশ্চেনগুলো, সিনারিও, ওগুলো কয়েকটা দেখলে আপনি মোটামুটি ধারণা পেয়ে যাবেন। এখন তো আসলে বিসিপিএস এর স্যাররা একটা কোর্স দিয়েছিলেন আমাদেরকে, শর্ট কোর্স 10 দিনের। তো এবার হয়তো সেটা সম্ভব হবে না, আপনারা অনেকে সেটার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। আমি বেসিক্যালি ওই কোর্সটা করার পর বুঝতে পেরেছি যে স্যারদের মাইন্ডসেটটা কীরকম, বুঝতে পারিনি, মানে এত বড় স্পর্ধা নেই, বুঝতে পারিনি, আঁচ করতে পেরেছি যে স্যাররা কী ধরনের কোয়েশ্চেন করেন। তো স্যাররাও ওখানে বলেছিলেন যে অনেকটা এমআরসিপি স্টাইলে, স্যার বলেছিলেন যে ওপেন সিক্রেট বলে দিলাম, এমআরসিপি স্টাইলে কোয়েশ্চেনটা হয়, তো আপনারা ওটা একটু খেয়াল করবেন। এরপরে আসছে হেমাটোলজি। হেমাটোলজির তো আসলে অনেক ভাস্ট, আমার কাছে খুব কঠিন লাগতো। আমি যেটা করেছিলাম, আমাদেরকে আমার সিনিয়ররা যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিল আর কি, যে আপনি ব্লাড পার্টিকেলের বেসিক থেকে শুরু করেন। প্রথমে প্লেটলেটের যে ডিটেলস আমরা আগে থেকে পড়ে এসেছি, ক্লটিং ফ্যাক্টরস, প্লেটলেট ভিতরে যে সিক্রেশনস, কম্পোনেন্টস, ওগুলো পড়বেন। ডাব্লিউবিসি, আরবিসি, হিমোগ্লোবিন, যেগুলো আমরা খুব কমন টপিক আমাদের মনে হতো আন্ডারগ্রেডে, সেগুলো পড়বেন। প্রত্যেকটা টপিকেরই দুটো ভাগ থাকে। হ্যাঁ, স্যাররা ক্লিনিক্যাল আর ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি দুটো ভাগ করেন। ওনারা চেষ্টা করেন যে 40-60 এই রেশিওতে একটা কোয়েশ্চেন করতে। তো আপনি যতই ডেভিডসন ঝাড়া পড়ে যান, আপনার যদি বেসিকটা ক্লিয়ার না থাকে, আপনি কিন্তু ওই বেসিকে 3-4টা কোয়েশ্চেন মিস করবেনই। আমি যেটা ফলো করেছিলাম যে আমার কাছে কার্ডিওলজি আর আমার
প্রিপারেশনটা খুব ভালো ছিল না, অনেকের হয়তো অনেক ভালো ছিল, অনেক ডেপথে নলেজ ছিল, আমার অত নলেজ ছিল না। আমি যেটা করেছিলাম যে বেসিক যে পোর্শনটুকু সেটা খুব ভালো করে পড়ার চেষ্টা করেছিলাম। তো এটা আমার অনেক কাজে এসেছে। যে কার্ডিওলজিতে পরে এসেছি, যেটা বলছে যেই টপিকটা আপনার মনে হবে যে ডেভিডসনের ক্লিনিক্যাল সাইডটা আপনার কাছে খুব কঠিন লাগছে, প্লিজ গো থ্রু দ্য ফাংশনাল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি পার্ট এবং ওটাকে আত্মস্থ করেন, আত্মস্থ করেন। হ্যাঁ, তো হেমাটোলজির বেসিক যে মাস্ট গাইড বা সিনারিওগুলো, তারপর হিমোগ্লোবিন, আরবিসি, ব্লাড পিকচার থাকে অনেক, মাইল্ড প্রলিফারেটিভ কিছু ডিসঅর্ডার্স, সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। আর এখন স্যাররা একটা জিনিস খুব পছন্দ করেন, দেখলাম যে হেপারিন ওয়ারফারিনের যে ট্রিটমেন্ট, কোনটার সাইড এফেক্টস কি, কোনটা অ্যাডভার্স এফেক্ট কি, কোনটা কতদিন পর থেকে শুরু করা যাবে, আগে হেপারিন না আগে ওয়ারফারিন, একটা সিনারিও দিয়ে দিতে পারে আপনাদেরকে, ওটা থেকে আপনাদেরকে ডিকোড করে করতে হবে। আর পলিসাইক্লিক রুব্রাভেরা, আইটিপি, দেন হিমোফিলিয়া, ডিআইসি, যে ব্লিডিং ডিসঅর্ডার, ক্লটিং ডিসঅর্ডারগুলো আছে, ব্লিডিং ডিসঅর্ডার, সেগুলো খুব ভালো করে পড়বেন, কোনটাতে এপিটি, বিটি, এপিটিটি কোনটাতে কোনটাতে বাড়ছে না, যেগুলো ক্লটিং ফ্যাক্টর, হ্যাঁ এই ক্লটিং ফ্যাক্টর কোন এক্সটার্নাল আর ইন্টারনাল পাথওয়ে, এগুলো খুব কনফিউজিং কোয়েশ্চেন। কিন্তু আমি যেটা করেছিলাম আমার কাছে খুব কঠিন লাগতো ফার্স্ট ইয়ার থেকে, আমি ডক্টর নাজিব স্যারের লেকচারটা ফলো করেছিলাম, খুব লেন্দি, কিন্তু বিশ্বাস করেন আপনি যদি একবার একদম খাতা কলম নিয়ে বসে ওই লেকচারটা ফলো করেন, পার্টিকুলার ওই ক্লটিং ফ্যাক্টরের লেকচারটা, আপনি জীবনেও ভুলবেন না। মানে আমার মনে হয়েছে আমি কখনো ভুলবো না, কারণ স্যারের লেকচারটা ফলো করেছিলাম, একটু মনোযোগ দিয়ে ধরে রাখবেন। এরপরে হচ্ছে নিউরোলজিতে 15টা কোয়েশ্চেন, 15×30 নাম্বার। নিউরোলজির গোজ সেম ফর যেটা বেসিক পার্ট, আমরা নিউরন, তারপর সিনাপস, ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার নিউরন, তারপর ট্র্যাকসগুলো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কোনটা কোথায় সিনাপস করছে, ওগুলো খুব ভালো করে পড়বেন। তারপর নার্ভ ফাইবারের কন্ডাকশন ভেলোসিটি। আই এম সরি, আমার কাছে আসলে খুব একটা বেশি রিসোর্স নেই, আমি এই মুহূর্তে বাসার বাইরে, আমি ওয়ার্কিং অ্যাজ এ ডক্টর ইন আ করোনা ডেডিকেটেড হসপিটাল। আমি যতটা নিজে, আমার জন্য দোয়া করবেন, আমি যতটা নিজে পেরেছি একটু গুছিয়ে নিয়েছি। আগের আমার কিছু স্ক্রিনশটস ছিল, ওগুলো দেখে আমার কিছু ভুল হতে পারে, আমার সামনে এখন ডেভিডসন নেই, কোনো কোয়েশ্চেন ব্যাংকও নেই, জাস্ট আই গট ইট রিটেন, তো এই জন্য একটু ভুল হতে পারে। নিউরোলজির যে বললাম যে বেসিক পার্টটা খুব ভালো করে পড়বেন। নিউরো অ্যানাটমি নিয়ে সবাই অনেক প্যানিক করেন, আমিও করেছি, কিন্তু আমি কিছু সিনিয়র ভাই আপুদের লাইভে কিংবা আমি যে কোচিং ফলো করতাম ওখানে দেখেছি যে ওনারা বলছেন নিউরো অ্যানাটমি নিয়ে এত প্যানিক করার কিছু নাই। এজিন আপনার যদি সময় হাতে কম থাকে, আপনি যদি যে আমাদের কিছু ক্লিনিক্যাল কোয়েশ্চেন্স আছে স্ট্রোক মেডিসিন থেকে বেসিক্যালি যেগুলো আসে, যে একটা সিনারিও দিয়ে থাকে এই পাশটা প্যারালাইসিস হয়ে গেছে বা ওই জায়গায় এই ডেফিসিট কোথায়, সাইট অফ লেশনটা কোথায়, সেটা আইডেন্টিফাই করা। তো এটা মনে হয় নিউরো অ্যানাটমি, এটা স্ট্রোক মেডিসিনের বাম পাশে খুলতে একটা চ্যাপ্টার আছে, একটা পেজ আছে, ল্যাকুনা স্ট্রোক, তারপর মিডিয়াল সেরিব্রাল আর্টারি, এন্টেরিয়র সেরিব্রাল আর্টারি, কোথায় স্ট্রোক হলে কি হবে, কোথায় হেমারেজ হলে, ইস্কেমিয়া হলে, ওইটা খুব ভালো করে পড়বেন। আর আরেকটা নিউরো অ্যানাটমির জন্য আরেকটা খুব ইম্পর্টেন্ট বক্স হচ্ছে মিড ব্রেন লেশনের একটা বক্স আছে, লেশনের কিছু ফিচার্স আছে, মানে ওই বক্সটা ওটা খুব ইম্পর্টেন্ট নিউরো অ্যানাটমির জন্য আমার মনে হয়। এরপর তো ইন্টারনাল ক্যাপসুল, বেসাল গ্যাংলিয়া আমরা সবাই জানি, পড়া তো আসলে সবাই জানি, কিন্তু এটা বারবার পড়বেন। আর একটা জিনিস করবেন যে আপনার যে চ্যাপ্টারগুলো খুব কঠিন লাগে, একটা আপনি হ্যান্ড নোট ফলো করা শুরু করেন, এখনো সময় আছে। কখনো এটা ভাববেন না যে আমার তো সময় নেই, এখন আর কি হবে, হাল ছেড়ে দিই। বিশ্বাস করেন, পরীক্ষার হলে যাওয়ার এক মুহূর্ত পর্যন্ত আপনার কাছে সময় আছে। আপনি যদি সময়ের বরকত পান, মানে আপনি 100% টেনশন দিয়ে আপনি ফলো করেন, আপনি বরকত পাবেন, সময়ের বরকত পাবেন। যেটা বলছিলাম যে একটা হ্যান্ড নোট ফলো করেন, আপনি এখন তো পড়ছেন, একটা টপিক বা পেজ নাম্বার যেটা আপনার কাছে খুব কঠিন লাগছে, বা যেগুলো খুব ইম্পর্টেন্ট বক্স মেমোরাইজ করার জন্য আপনি বক্স নাম্বারগুলো একটু লিখে রাখেন। আপনি প্রতিদিন জাস্ট আপনি ঘুমানোর আগে আধা ঘন্টার জন্য বক্সটা দেখেন, আপনি রিডিংও পড়লেন, আপনি দেখেন ভিজুয়াল ইমপ্রেশনের অনেক বড় একটা ইম্প্যাক্ট আছে আমাদের ব্রেনে। একটা জিনিস দেখবেন, 1 মাস যদি আপনি জাস্ট চোখে দেখেন, আমার মনে হয় না আপনি ভুলবেন ইনশাআল্লাহ। নিউরোলজি আর নিউরোলজির যে কোয়েশ্চেনগুলো আমরা বিসিপিএসসি যে কোর্স করেছিলাম, স্যাররা পিছনের কোয়েশ্চেনগুলো খুব পছন্দ করে, যে চ্যানেলোপ্যাথি, তারপর মায়োপ্যাথি, বিভিন্ন সিনারিওগুলো, ওগুলো খুব ওনারা পছন্দ করেন। তারপর ড্রাগ ইনডিউসড মায়োপ্যাথি ওনাদের খুব পছন্দের টপিক ছিল, আমরা দেখতাম, এগুলো সিনারিও দিয়ে দিবেন ওনারা। আর বাদ বাকি যেগুলো টপিক, মেনিনজাইটিসের ড্রাগ, জিবিএস, মাল্টিপল স্ক্লেরোসিস,
পার্কিনসন্স ডিজিজ, দেন মোটর নিউরন ডিজিজ, তারপর নার্ভ এন্ট্রাপমেন্ট, নিউরোপ্যাথি নার্ভ এন্ট্রাপমেন্টের ওই বক্সগুলো যেগুলো আছে, রুট ভ্যালু, কোন মাসেলটা উইক হয়। হ্যাঁ, আচ্ছা আমি একটু কমেন্ট করে নেব, এক হাজার কথা বলতে। আপু কোচিং কোথায় করতেন? হ্যাঁ ভাই আমি কোচিং করতাম, আমি জেনেসিস কোচিং ফলো করেছি। কোন কোন বই ফলো করব ভাইয়া, কোন কোন বই ফলো করবেন? ফার্স্ট অফ অল ডেভিডসন ডেভিডসন ডেভিডসন, সবাই এভাবে বলে, আমি এভাবে বলছি। কিন্তু বেসিক পোর্শনের জন্য আপনি আগে আন্ডারগ্র্যাডের যেই গাইডটা ফলো করেছেন কাইন্ডলি ওটাই ফলো করেন, নতুন একটা বই খোলা লাগবে না, ওটা ফলো করেন, আত্মস্থ করেন। আপু নিউরোলজির ব্যাপারে কিছু বলেন। আচ্ছা ঠিক আছে, নিউরোলজি নিয়ে ভাই এটাই বলছি। নিউরোলজিটার আমি যেটা করতাম, নিউরোলজির আমার একটা শর্ট প্যাড ছিল, আমি ওখানে পেজ নাম্বার লিখে রাখতাম। যেমন আমার যে স্ট্রোক মেডিসিনের ইয়েটা বক্সটা আমি ভুলে যেতাম। তারপর যে চ্যানেলোপ্যাথিটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় স্যাররা একদম দিয়ে দেয় যে একটা পেশেন্ট এরকম কার্বোহাইড্রেট খাওয়ার পরই এরকম হাত পা প্যারালাইজড হয়ে গেল, প্যারালাইসিস আছে কিন্তু উইকনেস নেই, উইকনেস আছে কিন্তু প্যারালাইসিস, যে খুব কনফিউজিং পেশেন্ট করে, ওটা একটু ভালো করে পড়বেন। হ্যাঁ, আর মাসেল যেটা বললাম নার্ভ এন্ট্রাপমেন্ট, কার্পাটাইন সিনড্রোম আর আদার সিনড্রোম, যার রুট ভ্যালুস, এগুলো ভালো করে পড়বেন। আর এটাই, নিউরোলজিটা একটু কাইন্ডলি চর্চার মধ্যে রাখবেন। নিউরোলজিটা খুব ভুলে যায়, এক নিউরোলজি, আরেক এন্ডোক্রাইন আর কার্ডিওলজি, এই তিনটা নিয়ে আমি তিনটা আলাদা, আমার সেপারেট মিনি প্যাড ছিল, আমি প্যাডের মধ্যে আপনি পেজ নাম্বার এঁকে এঁকে পড়েন, খুব ভালো হবে। লিখতে লিখতে পড়েন, হাতের মধ্যে আপনি জাস্ট চালান, হাত চালান, ইয়ে করেন, ভিজুয়াল ইমপ্রেশন, চোখে দেখা একটা জিনিস আপনি লিখছেন, খুব কঠিন একটা জিনিস লাগছে, আপনি লেখেন 2-3 লাইন, আপনি দেখবেন ওটা আপনার মাথায় সেট হয়ে যাবে। হ্যাঁ, আর এরপর হচ্ছে হেপাটোলজি। হেপাটোলজিতে কোয়েশ্চেন থাকে 5টা, কিন্তু হেপাটোলজি মানে টপিকটা খুব ভালো করে পড়তে হবে। কোনটা? ফাংশনাল অ্যানাটমি এন্ড ফিজিওলজি। ইনভেস্টিগেশনের কথাগুলো আমি বলিনি মনে হয় থরলি। ইনভেস্টিগেশনগুলো সব চ্যাপ্টারের একটু পড়ার চেষ্টা করবেন ক্লিয়ারলি। আমি দেখি কতক্ষণে ছাড় শুরু, এটা বেশি সময় মনে হয়, অনেক টাইম কনজিউম করে কথা বলছি। আচ্ছা, হেপাটোলজিতে ওই তো ইনভেস্টিগেশন, এলটিএসটি, হ্যাঁ, তারপর গ্রামাগ্লোটামি ট্রান্সফার, কোনটা হাই রাইস, হ্যাঁ, তারপর কোনটা হচ্ছে কোলেস্ট্যাটিক, কোনটা না, এগুলো পড়বেন। তারপর যেটা বললাম হেপাটাইটিস বি ভাইরাসের, হেপাটাইটিসের পুরো মানে প্যানেলটাই পড়বেন। বি ভাইরাসের যে একটা বক্স আছে, হ্যাঁ, কোনটা ক্রনিক ক্যারিয়ার, কোনটা লেটেন্ট আছে, কোনটাতে হচ্ছে যে ভাইরাল ডিএনএ ভাইরাল লোড বেড়ে যাচ্ছে কোনটাতে, এগুলো সিনারিও থাকবে। তো হেপাটাইটিস বি ভাইরাসের বক্সটা থেকে মনে হয় সিনারিও থাকেই, ওটা একটু কাইন্ডলি ভালো করে দেখবেন। এরপর তো আছে যে সরি সিরোসিসের বক্স, পিবিসি, পিএসসি, সিএলডি, পোর্টাল হাইপারটেনশন, এগুলো সব খুব পড়বেন বলাটা সহজ। আপনি যখন পড়বেন, নট নেসেসারিলি আপনাকে সারাদিন পড়তে হবে, কিন্তু আপনার পড়াটা ইফেক্টিভ হোক। হ্যাঁ, যে ডোন্ট স্টাডি হার্ড, স্টাডি স্মার্ট, ট্যাকটিক ফলো করেন। পড়ার মাঝখানে নিজেকে একটু রিওয়ার্ড দিবেন। হ্যাঁ, যে এই চ্যাপ্টারটা পড়লে আমি এটা করবো, কিছু একটা বানাবো, কিছু একটা খাবো, কিছু একটা দেখবো, কিছু একটা পড়বো। একটা আছে, এটা পমোডোরো টেকনিক আছে একটা, যে 25 মিনিটস পর পর 3 মিনিটস ব্রেক, এটা বলে যে এটা ব্রেনের জন্য খুব ইফেক্টিভ আপনার মেমোরাইজ করার জন্য। এভাবে নিজেকে ফলো করবেন, নিজেকে চিট কোড ইউজ করে করে পড়বেন। হ্যাঁ, টানা পড়তে তো আসলে কারোই ভালো লাগে না। আচ্ছা, এরপর কি বলছিলাম, ও বার্চিয়ারি সিনড্রোম, উইলসনস ডিজিজ, হিমোক্রোমাটোসিস, এই তিনটা টপিক খুব সুন্দর করে পড়বেন। পিবিসি পিএসসির কিছু বক্স আছে, ও বক্সগুলো খুব ভালো করে পড়বেন। অঙ্কোলজি তো আসলে ভাস্ট টপিক, কিন্তু আপনার যদি সময় কম থাকে তাহলে অবশ্যই নিওপ্লাসিয়া, অ্যানাপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, সেল সাইকেল, এগুলো সম্পর্কে একটু ক্লিয়ার আইডিয়া রাখবেন। তারপর নিউট্রোপেনিক ফিভার, এটা মনে হয় গতবারের আগের বার এসেছিল, গত জুলাই সেশনে মনে হয় নিউট্রোপেনিক ফিভারের কোয়েশন এসেছিল, আমাদের বার আসেনি, এটা পড়বেন। তারপর এমার্জেন্সি কিছু কমপ্লিকেশন আছে টিউমারালাইসিস সিনড্রোম, তারপর হাইপার ক্যালসিমিয়া ট্রিটমেন্ট আছে, ওটা পড়বেন। ক্যান্সার আর কিছু আছে, ডেভিডসনে নেই, কিন্তু ক্যান্সার রিলেটেড টপিক, যেমন হচ্ছে চাইল্ডহুড ক্যান্সার, ফ্যামিলিয়াল ক্যান্সার, অটোজোমাল ডমিনেন্ট ক্যান্সার, অটোজোমাল রিসেসিভ ক্যান্সার, তারপর রেডিও সেন্সিটিভ, রেডিও রেজিস্ট্যান্ট, কেমো সেন্সিটিভ, কেমো রেজিস্ট্যান্ট, এগুলো খুব সুন্দর করে গুছিয়ে পড়বেন। আর অঙ্কোলজির যে বক্স আছে, যে বক্সগুলো আছে ডেভিডসনে, ওটা পড়বেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল, এখানে 1 থেকে 2 নাম্বার থাকে, কিন্তু এটার ওই যে হাই অ্যালটিটিউডে কি প্রবলেম, ফ্রস্ট বাইট, ট্রেঞ্চ ফুড, সরি, আপু আপনার ফিগার কখন থেকে নিতে চাই, কোনো সাজেশন দিবেন?
আচ্ছা সরি, ফিফথ ইয়ারে যিনি আছেন, আপনি পোস্ট গ্রাজুয়েশনে প্রিপারেশন নিতে চান, আপাতত আপনি এখন প্রফটা ক্লিয়ার করবেন। আর প্রফ ক্লিয়ার করার সময় যদি আপনি নিউ ফিফথ ইয়ার হয়ে থাকেন, সবাই যে ভুলটা করে যে আরে পড়তে হবে না, গাইডটা ফলো করেন, এই করেন, আপনি যেটা করবেন আপনার যে খুব, আপনি তো জানেন কোন বুলেট টপিক, অ্যাজমা, সিওপিডি, এসএলএ, রিমাটয়েড আর্থ্রাইটিস, তারপর লিউকেমিয়া, তারপর যে ব্লিডিং ডিসঅর্ডার, মানে এরকম কমন যেগুলো টপিক, সেগুলো একটু কাইন্ডলি গো থ্রু দ্য ডেভিডসন। একবার আপনি রিডিং পড়েন, দুইবার রিডিং পড়েন। আমি বলবো না যে আপনি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, আপনি পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশনের মতো আপনি থরলি পড়েন, কিন্তু আপনি অ্যাটলিস্ট রিডিং পড়েন। আপনি যখন ডেভিডসনটা রিডিং পড়বেন, জাস্ট রিডিং পড়বেন, আপনার মানে আপনার সহপাঠী অনেকজনের চেয়ে আপনি অনেক জায়গায় এগিয়ে থাকবেন। আপনি পড়া পারবেন না, কিন্তু আপনার কাছে আপনার মানে লেখাগুলো আপনার কাছে পরিচিত মনে হবে। আমার যেটা মনে হতো, আমি যখন প্রিপারেশন শুরু করি, আই ওয়াজ আ ভেরি অ্যাভারেজ কাইন্ড অফ স্টুডেন্ট। হয়তো অনেকে বলবে অ্যাবাভ অ্যাভারেজ, কিন্তু আমি বলবো অ্যাভারেজ। কিন্তু আমার খুব আগ্রহ ছিল, তো কিন্তু আমি পারতাম না। আমাদের ব্যাচের কিছু খুব স্কলার কিছু স্টুডেন্ট ছিল, মানে আমি সবসময় তাদেরকে অ্যাডমায়ার করে এসেছি। আমি যখন পার্ট ওয়ান প্রিপারেশন শুরু করি, আমার প্রতিদিন মনে হতো আরে আমার তো হবে না, আসলে তো ওদেরই হবে, ওরাই তো, মানে ওরা থার্ড ইয়ার থেকে ডেভিডসন ঘাটে, ওরা ওয়ার্ডে যায়। যে জিনিসটা করবেন না, আপনি হয়তো অনেক ভালো স্টুডেন্টদের মতো অনেক ভালো প্রিপারেশন আপনার নাই, কিন্তু আপনার ইচ্ছাটা থাকতে হবে, আপনার চেষ্টা থাকতে হবে। জিনিয়াস ক্যান বি মেড। হ্যাঁ, পরিশ্রম কখনো বৃথা যায় না। আপনি পরিশ্রম করবেন এবং আপনার যদি উপরওয়ালার রহমত থাকে, যদি আপনার দান লেগে যায়, আপনি অবশ্যই সাকসেসফুল হবেন। হ্যাঁ, তো যুদ্ধের আগে কোনোদিন পিছিয়ে পড়বেন না, হেরে যাওয়ার আগে কোনোদিন হেরে যাবেন না, যে আমাকে দিয়ে হবে না এটা ভাববেন না। আপনাকে ডিমোরালাইজ করার জন্য পৃথিবীতে অনেক মানুষ আছে, প্লিজ তাদের দল ভারী করবেন না, নিজেকে ইন্সপায়ার করেন যে আমি পারবো, আজকে হয়নি কালকে হবে। আমার মানে আপনার জুনিয়রের হয়ে যাবে পার্ট ওয়ান বা রেসিডেন্সি হয়ে যাবে, আপনার ব্যাচমেটের হয়ে যাবে। আপনি হয়তো একজন মেল মেম্বার, আপনাকে আর্ন করতে হবে, একজন ফিমেল ডক্টর, আপনার বাচ্চা হয়ে গেছে, আপনি ক্যারিয়ার থেকে পিছিয়ে আছেন, কিন্তু কখনো মন ছোট করবেন না। আপনার মধ্যে পোটেনশিয়াল আছে, আপনি পারবেন। আজকে না হোক কালকে হোক, যেদিন আপনার দিন আসবে। বিসিপিএসএ স্যার একটা কথা বলতেন যে এই যে আপনারা এভাবে মানে ছুটেন, আসলে কিসের পিছনে ছুটেন? ব্যাপারটা অনেকটা এরকম যে আমি পড়বো জাস্ট বিকজ আমি আসলে স্পেশালাইজেশনে যেতে চাই, আমার ভিতরে আমি ওটাকে আত্মস্থ করতে চাই, আমার দ্বারা যেন দুটো মানুষের ভালো হয়। পার্ট ওয়ানে চান্স পাওয়াটাই যে আপনার গোল তা না, আপনি জেনে চান্স পান, পড়ে চান্স পান, আপনি এবার না পেলেও পরের বার আপনার একটা কনফিডেন্স থাকবে যে ওই বিষয়ের উপর আমার দখল আছে মোটামুটি, তো ডিমোরালাইজ হবে না। এরপর আমি পেপার টুতে চলে এসে আমার খুব তাড়াতাড়ি বলতে হবে, আমি অনেক কথা বলে ফেলছি। কার্ডিওলজি, এই সেম গোস ফর কার্ডিওলজি, বেসিকটা পড়বেন, বেসিক যে পোর্শনগুলো আছে, টপিকগুলো। বিসিপিসি যে সিলেবাসটা আছে, সিলেবাসটা একটু কাইন্ডলি দেখবেন। ও স্যাররা যখন কোয়েশ্চেন করে, স্যাররা করে কি, স্যাররাই বলেছেন আমার কথা না, যে স্যাররা সিলেবাসটা খুলেন, ওই টপিকগুলো দেখেন, ওই টপিক থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট তাদের মাথায় মনে হয় ওগুলো থেকে তারা কোয়েশ্চেন করে ফেলেন। তো বেসিক অ্যান্ড ফাংশনাল অ্যানাটমি যে ফিজিওলজি জায়গাটা, ওটা ওই যখন পড়বেন একটু বিসিপিএস সিলেবাসটা একটু দেখে নেবেন। আর কার্ডিওলজি পড়ার একটা টেকনিক, এটা সর্বজন স্বীকৃত একটা টেকনিক, সবাই বলেন যে পেছন থেকে পড়া শুরু করবেন। হ্যাঁ, প্রথমে পেরিকার্ডিয়াল ডিজিজগুলো পড়বেন, দেন মায়োকার্ডিয়াল, এন্ডোকার্ডিয়াল, এভাবে। আর ভালভুলার হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ কিছু না পড়লেও জাস্ট ক্লিনিক্যাল ফিচার্স, মেল ফিমেল রেশিও, আর অন্য কোনো কনজেনিটাল ডিজিজের সাথে অ্যাসোসিয়েশন আছে কিনা এটা একটু খেয়াল করে পড়বেন। Davidson seems so boring sometimes. Any particular tips about Davidson? Davidson seems so boring sometimes. Davidson is boring. Davidson is boring. May seem boring. ডেভিডসন বইটা আমার সিএস স্যার আমাকে বলতেন যে ডেভিডসন হচ্ছে খতম দেওয়ার বই, আপনি এক খতমে একটা পড়ে যাবেন, সেকেন্ড খতমে দেখবেন আরও কিছু ইনফরমেশন আছে। স্যার বড় স্যারের যেটা বলেন, লাইনের ভিতরে লাইন আছে, লাইনের ভিতরে লাইন আছে, 3 খতম দিবেন, তখন দেখবেন হ্যাঁ এই জিনিসটা আমি মিস করে গিয়েছি। এভাবে একটু আগ্রহ নিয়ে পড়ার চেষ্টা করেন। আপনার ভিতর থেকে আগ্রহ না আসলে, ইচ্ছা না আসলে, শুধু পার্ট ওয়ান পাস করতে হবে এই চাহিদা দিয়ে আপনি কোনোদিন আপন করে নিতে পারবেন না। ওকে আপন করে নেন, ডেভিডসন আপনাকে আপন করে নেবে। আমার কথা শুনে খুব পাটনা মনে হচ্ছে না যে 2 দিন আগে পার্ট ওয়ান করে এখন কত বড় বড় কথা বলে? আমি তো ডেভিডসন আমি সব পারি না, কিন্তু কতটুকু না পড়লেই না, আমার মনে হয় যে পার্ট ওয়ান পরীক্ষা দেওয়ার পর বা সিনিয়র ভাইয়াপুদের এতটুকু সম্পর্কে একটা আইডিয়া আসে, আমি এটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, আবার যেটা বললাম, এরপর ডার্মাটোলজিস্ট পেপার 2 এর
সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা কার্ডিওলজি আর এন্ডোক্রাইনে এত বেশি সময় দিই যে আমরা যে আদার পাঁচটা কোয়েশ্চেনে যে সাবজেক্ট টপিকগুলো আছে ওগুলো ইগনোর করে যাই, ভাবি যে আচ্ছা এটা তো ছোট হয়ে যাবে। প্লিজ এই কাজটা করবেন না। যদি আপনার কাছে সময় কম থাকে, যদি আপনার কাছে খুব কঠিন মনে হচ্ছে প্রিপারেশন, সবার আগে আপনি এন্ডোক্রাইন আর কার্ডিওলজির বেসিক পোর্শনটা পড়ে ফেলেন। তারপর অবশ্যই সাইকিয়াট্রি, ডার্মাটোলজি, টক্সিকোলজি, স্ট্যাট এইগুলো আগে পড়ে ফেলেন। এগুলো হচ্ছে গেম চেঞ্জার। গেম চেঞ্জার শব্দটা স্ট্যাটিস্টিক্সের বেলা সবাই ইউজ করেন। স্ট্যাটিস্টিক্স ইজ গেম চেঞ্জার। ওটা একটু ভালো করে দেখবেন স্ট্যাটিস্টিক্সে কি আছে। যদি কিছুই না পড়েন, পি ভ্যালু, ডেটা, ভেরিয়েবল, কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ স্টাডি, নমিনাল, অর্ডিনাল, এক্সাম্পল দেয় ওনারা কোয়েশ্চেনের জন্য, ডাটা কালেকশন, স্যাম্পলিং, র্যান্ডমাইজেশন, কোহোর্ট, কেস কন্ট্রোল, র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল, হ্যাঁ আর কি আছে, ও ইয়েস specificity, sensitivity, হ্যাঁ hypothesis testing, alternative null hypothesis, এগুলো খুব ইম্পর্টেন্ট। প্রসপেক্টিভ অ্যান্ড রেট্রোস্পেক্টিভ স্টাডি, ক্রস সেকশনাল স্টাডি, এগুলো যদি আপনি পড়েন আমার মনে হয় ইনশাআল্লাহ আপনি 5টা কোয়েশ্চেনের মধ্যে 3টা কোয়েশ্চেন পারা উচিত হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপর টক্সিকোলজির যে ফিগারটা আছে, হিউম্যান ফিগার বক্স আছে একটা, অ্যানান গ্যাপ, হাই অ্যানান গ্যাপের হাইলাইটেড ওই বক্সগুলো। তারপর যে সাইন সিমটমসের কিছু আছে। আর এখন স্যাররা ওই ইয়াবা পয়জনিং, কেন পয়জনিং, ওসিপি পয়জনিং তো আমরা সেই 3rd ইয়ার থেকে পড়েছি, 4th ইয়ার থেকে, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে কি বললাম, ও প্যারাসিটামল পয়জনিং, বিভিন্ন ড্রাগের যে পয়জনিং আছে এগুলো স্যাররা খুব পছন্দ করেন। আর ইনভেনমেশন থেকে স্নেক বাইটের যে ক্লটিং টেস্ট আছে 20 মিনিট, ওটা দেখবেন যে ফিগারটা আছে। হ্যাঁ, তারপর অ্যান্টিভেনম যে প্রোটোকলটা আছে। ঈদ মোবারক আপু, ঠিক আছে। তারপর সাইকিয়াট্রিটা ভালো সাবজেক্ট, কারণ বললাম সাইকিয়াট্রি ডেভিসেন্টটা পড়লে কমন পাওয়া যায়। কিছু সিনারিও থাকে, এগুলো খুব কনফিউজিং, এগুলো আসলে আমার মনে হয় যে ম্যাম বা যে স্যার কোয়েশ্চেন করে ওনারাই শুধু বোঝে, কিন্তু তারপরেও একটু দেখবেন। ডার্মাটোলজিটা খুব 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 ইম্পর্টেন্ট। এভরি বক্স, গো থ্রু এভরি বক্সেস। আর ডার্মাটোলজিতে যে মানে এক্সিমা, সোরিয়াসিস, লেজেন্ড প্ল্যানাস, অ্যাকনি, এগুলো তো মাস্ট দেখবেন। স্ক্যাবিস, রোজেশিয়া, তারপর যে টিউমারের যেটা এসএসসি, বিএসসি, মাল্টিপল মায়োলোমা, পিগমেন্টেশন, নেইল ডিজিজ, এরিথেমা নোডোসাম, এরিথেমা মাল্টিফর্মি, অ্যাকান্থোসিস নাইগ্রান্স, ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস। ডার্মাটাইটিস হার্পেটিফর্মিসের সাথে সিলিয়াক ডিজিজের একটা কোঅর্ডিনেশন করে তারা ওনারা একটা কোশ্চেনতে পছন্দ করে। প্রেগনেন্সিতে ব্লিস্টারিং ডিজিজের একটা বক্স আছে, কোনটা 2nd ট্রাইমেস্টারে, কোনটা প্রিভিয়াস হিস্ট্রি আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু পড়বেন। তারপর যে বুলাস ডিজিজ আছে, কোনটা ডার্মা এপিডার্মাল জাংশনে, কোনটা এপিডার্মাল জাংশনে, ইমিউন ডিপোজিট, ওগুলো একটু ভালো করে পড়বেন। এরপর ক্লিনিক্যাল নিউট্রিশন, এটা যে ভিটামিন অ্যান্ড মিনারেলসের ডেফিসিয়েন্সি, আপনি তো ডেভিশনের ওই যে ডেফিসিয়েন্সির যে ইয়েটা কি বলবো, যে টপিকটা আপনার খুব ভালো হয় যদি আপনি নিজে হ্যান্ড নোট করেন। আমি হ্যান্ড নোট করেছিলাম যে এই ভিটামিনের ডেফিসিয়েন্সিতে এটা একটু ভালো হবে। আর নিউট্রিশনের ওদিক থেকে আছে ওবেসিটি ড্রাগ, কোনটা সেফ না, কোনটা এখন ইউজ করা হয় না, কোনটার অ্যাডভার্স ইফেক্ট বেশি, এগুলো স্যাররা খুব এমফাসাইজ করেছিলেন। যদি এখান থেকে কোশ্চেন আসেনি, তারপর স্যাররা খুব পছন্দ করতেন। টোটাল প্যারেন্টাল নিউট্রিশন, তার হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট, কমপ্লিকেশন, এগুলো একটু পড়বেন। এরপরে এন্ডোক্রাইনের সেম গোজ ফর এন্ডোক্রাইন, যে বেসিক পোর্শনটা ভালো করে পড়বেন, যে হরমোন টাইপ, অ্যামিনো অ্যাসিড, যে কতগুলো অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, আর পর তাদের ফাংশন। আর যদি গ্ল্যান্ড ধরে পড়তে চান তাহলে অবশ্যই অ্যাড্রেনাল গ্ল্যান্ড, থাইরয়েড, প্যারাথাইরয়েড, আর যেগুলো আছে রিপ্রোডাক্টিভ হরমোনের যেগুলো বক্স আছে সেগুলো পড়বেন। গাইনোকোমেশিয়া, তারপর হাইরসুটিজম, ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, ক্ল্যানিফেল্টার সিনড্রোম, এগুলো একটু গো থ্রু অল দিস। আর অ্যাক্রোমেগালির যে ছবিটা আছে, অ্যাক্রোমেগালির যে ফিগারটা আছে, ওখান থেকে খুব কোয়েশ্চেন স্যারদের পছন্দ, ওটা স্যাররা খুব পছন্দ করেন। আর কি বলবো, কুশিং তো আছে, সরি, এটা ফিওক্রোমোসাইটোম অ্যাডিসেন্স ডিজিজ, এগুলো থেকে কুশিং ডিজিজের যে ওই যে ডায়াগনস্টিক যে প্রোটোকলটা, যে একটা বক্স আছে, ওটা খুব ভালো করে পড়বেন। ওটা থেকে স্যারের সিনারিও বেসড কোয়েশ্চেন দেবে। আমি সরি, আমাকে খুব তাড়াতাড়ি করতে হচ্ছে, আমাকে একটু আধা ঘন্টা 40 মিনিটের আচ্ছা মধ্যে শেষ করতে হবে। ইন্টার্নি করছি আমি, মেডিসিনের পোস্ট গ্রাজুয়েশন করতে, প্রিপারেশনের জন্য কীভাবে পড়ালেখা করতে হবে আপনি একটু গাইডলাইন দেন। আপনি যদি ইন্টার্নশিপ করেন তাহলে আপনি যে রেগুলার ওয়ার্ডটা ফলো করেন, হ্যাঁ, যে ক্লিনিক্যাল স্যাররা কীভাবে
স্যাররা যে কোয়েশ্চেন করে, ডেইলি স্যাররা কোয়েশ্চেন করে, আমরা যেটা করতাম যে স্যারদের কোয়েশ্চেনের ভয় পিছনের দিকে চলে যেতাম রাউন্ডে। প্লিজ এটা করবেন না। স্যাররা পড়া দেয়, আমরা পড়া পড়ে আসি না, পরের দিন আমরা ওই হা হি করে পার করে দিই। এটা করবেন না। যে টপিকটা স্যাররা আসলে পড়তে বলে ওটা পড়েন, কাজে আসবে। আর ইন্টার্নশিপের সময় কীভাবে করতে পারে না, ডেভিডসন ভাগ করে ফেলেন। এটা সবচেয়ে প্রথমে আমি সবাইকে বলি, আমার জুনিয়রদেরকেও ডেভিডসন ভাগ করে ফেলো। তারপরে হচ্ছে এই সিলেবাসটা নাও বিসিপিএস এর, তারপরে টপিক ধরে ধরে ওই সিলেবাস ধরে ধরে একটু পড়া আগান। অ্যাটলিস্ট 20-30% যদি আপনি ইন্টার্নশিপ শেষ করার মধ্যে কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি অনেক এগিয়ে থাকবেন। আর ক্লিনিক্যাল ওরিয়েন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল ওরিয়েন্টেশনটা আপনার থাকতে হবে। ইজ কোচিং মাস্ট ফর পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রান্স? নো, কোচিং অবশ্যই মাস্ট না। কোচিং আপনাকে গাইডলাইন্স দিবে, কিন্তু আপনি নিজে যতদিন না পড়া শুরু করবেন। আমি নিজে প্রথম দিকে কোচিংয়ে আমার 40-এ খুব বাজে বাজে নাম্বার আসতো। আমার মনে আছে 22, 23, 25, আমার ফ্রেন্ডরা পেত 33, 35, 36। হ্যাঁ, অনেকে বলবে। আমি ইভেন আমার কোচিংয়ে আমি মক টেস্টও দিইনি। আমি বলছি না যে আমি এটা দিইনি আপনাকে ওটা করতে হবে, এইটাই ঠিক, এমন কিছু না। আপনি যেটা মনে করেন আপনার জন্য যেটা ঠিক হবে, আপনি মানুষের দ্বারা বায়াসড হবেন না, আপনি নিজের মতো পড়ে যান। আর মকগুলো ফলো করেন, মক কোয়েশ্চেন ফলো করেন, যত প্র্যাকটিস করবেন। এসবি, এটা বিশেষ করে এসবি প্র্যাকটিস করাটা খুব ইম্পর্টেন্ট। প্র্যাকটিস করলে আমার মনে হয় আপনি পারবেন ইনশাল্লাহ। আমি আর 5 মিনিটের মধ্যে শেষ করবো, 5-10 মিনিটের মধ্যে। খুব লেন্দি হয়ে যাচ্ছে, আমি ভেরি সরি। আমি লাইভে ইউজ টু না, আর আমি খুব কথা বলতে পছন্দ করি। এরকম একটা মানুষ আমার জন্য একটু ডিফিকাল্ট, খুব কম সময়ে কম কথা বলে শেষ করা। পেপার 3 এর জন্য রেসপিরেটরি আর নেফ্রোলজি, অ্যাসিড বেস ব্যালেন্স, এই তিনটা খুব ইম্পর্টেন্ট। এই তিনটার বেসিকটা আপনারা দেখবেন। বেসিক যেটা হচ্ছে ফাংশন, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, রেসপিরেটরি, নেফ্রোলজি আর অ্যাসিড বেস ব্যালেন্স অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন আছে। কি পড়তে হবে এটা তো আপনারা জানেনই। রেসপিরেটরির জন্য যে কমন টপিকগুলো আছে সিস্টেমে, বইয়ে, টিবি, নিউমোনিয়া, ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, এখন যেটা চলছে করোনা ভাইরাস, হয়তো এখান থেকেও কোশ্চেন আসবে, এটা তো অবশ্যই গো থ্রু করবেন। পালমোনারি হাইপারটেনশন, পালমোনারি এম্বোলিজমের যে ইসিজি চেঞ্জগুলো, ওগুলো ঠিকমতো পড়বেন। সার্কোইডোসিস, তারপর কার্সিনোমার যে ফিগারগুলো আছে, লাং কার্সিনোমার ফিগারগুলো ফলো করবেন। আর রেসপিরেটরি সিস্টেমের যে ইনভেস্টিগেশনগুলো, সব সিস্টেমেরই ইনভেস্টিগেশনগুলো, ব্রঙ্কোস্কোপি, হ্যাঁ, তারপর আল্ট্রাসোনোগ্রাম, এগুলো কোথায় কোনটা করা হচ্ছে, ইন্ডিকেশন কি, এগুলো সহ একটু কাইন্ডলি পড়বেন। নেফ্রোলজির জন্য জিএফআর, ইজিএফআর, আর যেগুলো বক্স আছে না, একটা নেফ্রোটিক অ্যান্ড নেফ্রাইটিক সিন্ড্রোমের বক্স আছে, ইমিউন ডিপোজিশন সহ, হিস্টোপ্যাথোলজি সহ, ওটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিসের ড্রাগ, অ্যাডাল্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, তারপর ইউটিআই ড্রাগ, অর্গানিজম, টিবি, আলপার সিন্ড্রোম, এগুলো টপিক তো আমরা সবাই জানি। তো যেটাই পড়বেন প্লিজ পড়তে পড়তে টপিকটা আপনি নিজে নিজে এসবিএ বানাবেন। হ্যাঁ, এমসিকিউটা দেখা যায় যে ট্রু ফলস আমরা পেরে যাই, অনেকেই পেরে যাই ডানে বামে করে, কিন্তু এসবিএটা প্লিজ আপনি নিজে নিজে সিনারিও বানিয়ে পড়বেন। এখন যেহেতু আপনার রিডিং পার্টনার নেওয়া সম্ভব না, আপনার কোচিংও যাওয়া সম্ভব না, হয়তো কিছু কোচিং অনলাইন ক্লাসেস নিচ্ছে, তো আপনি নিজেকে এসবিএ বানিয়ে পড়েন। পাস মেডিসিন হয়তো ফলো করতে চাইলে ফলো করতে পারেন, কিন্তু আপনি কনসেপ্টটা ক্লিয়ার করেন। এরপর ইনফেকশাস ডিজিজ আর ইমিউনোলজির জন্য আপনি ডেভিডসনের যে মেইন পার্টটা সেটা পড়ে ফেলেন। ডেভিডসন, অনেকে ইমিউনোলজি লেন্স ফলো করতে চান, লেন্স ফলো করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে প্লিজ ডেভিডসনটা আগে পড়েন। ডেভিডসনে হয়তো মনে হবে যে লেন্সের চেয়ে একটু কম আছে, কিন্তু খুব ইনফরমেটিভ, কাজে আসে। যেমন অ্যানাফিল্যাক্টিক শকে একটা কোয়েশ্চেন এসেছিল গত বছর, এই জানুয়ারিতে, ওটা ডেভিডসনের বক্স থেকে এসেছিল। এরপর ইনফেকশাস ডিজিজের জন্য, ইনফেকশাস ডিজিজের আসলে এত ভাস্ট যে বেসিক পোর্শনটা একটু ফলো করেন লেন্সের। আপনারা যদি বিভিন্ন কোচিং সেন্টারের শিটস ফলো করেন, দেখবেন ওখানকার ভাইয়া পুরা কিছু টোটকা গাইডলাইন দেয়, ওগুলো একটু কাইন্ডলি ফলো করেন। আর এমনিতে যে ভাইরাসগুলো আছে, ব্যাকটেরিয়াগুলো আছে, সেগুলোর স্ট্রেপ্টোকোকাস, স্টাফিলোকোকাস, লেপ্টোস্পাইরা থেকে কোয়েশ্চেন এসেছিল মনে হয় আমাদের, টক্সোপ্লাজমা, লিশম্যানিয়া, জিয়ারডিয়াসিস, তারপর আর এইচআইভির বক্সগুলো, এইচআইভি থেকে একটা কোয়েশ্চেন প্রায় সময় আসে, একটা দুটো কোয়েশ্চেন, বক্সগুলো কাইন্ডলি ফলো করবেন। রিউমাটোলজির জন্য ফাংশনাল অ্যানাটমি, ফিজিওলজি, সেম গোজ ফর ইট, ফিগার, বক্সেস, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এসএলই, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, স্টিল ডিজিজ, রেটার, সেপটিক আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিস, পোরোসিস, এগুলো সব ইনভেস্টিগেশন, যেগুলো চ্যাপ্টারটা ছোট, কিন্তু আপনি সিনারিও বুঝে পড়বেন, এটার কোনো বিকল্প নাই। সেম না ভাইয়া, এমডি আর এফসিপিএস প্রিপারেশন সেম না, ডেভিডসন পড়লে কতটুকু কমন পাবো এটা বলতে পারবো না ভাইয়া। যারা রেসিডেন্সি দিচ্ছেন তাদের কাছ থেকে আপনি শুনতে পাবেন। আমি শুধু থাকে না,
তো আপনি যেই চ্যাপ্টারই পড়েন, আপনি প্রথমে ফাংশনাল অ্যানাটমি এন্ড ফিজিওলজিটা পড়বেন, তারপর গো থ্রু দ্য ডেভিসনের টপিক, তারপর ওখান থেকে চেষ্টা করবেন নিজে নিজে এসবিএ বানাতে। এসবিএ বানানোর জন্য আপনি ফলো করতে পারেন, মক টেস্টের কোয়েশ্চেনগুলো ফলো করতে পারেন, অথবা বিভিন্ন কোচিং সেন্টারের যে মক টেস্ট আছে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে, ওগুলো একটু ফলো করে দেখবেন, তাহলে নিজে নিজে বানাবেন। আর যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে তাহলে জুম লাইভে যে জুম ইউজ করে আপনি রিডিং পার্টনার সাথে কথা বলে বলে পড়তে পারেন এসবিএ বানিয়ে। আর যেহেতু এটা 3 দিনের একটা পরীক্ষা, টানা 3 দিন পরীক্ষা হয়, এটা আমার মনে হয় যে মাথার খুব পরীক্ষা, আপনার স্ট্যামিনার পরীক্ষা। আপনার খুব ভালো করে পেপার 3টা যদি আপনি প্রিপারেশন নিয়ে রাখেন তাহলে খুব ভালো হবে, কারণ পেপার 3 দিন দেখা যায় যে আমরা সবাই এনার্জি খুব ড্রেইনড হয়ে যাই, ঠিকমতো মাথা কাজও করে না। পেপার 3টা যদি আপনি খুব ভালো করে আগে থেকে রিভাইজ দিয়ে রাখেন, সেটা যেটা হবে যে পেপার 2 এর পর যদি আপনি খুব এক্সস্টেড হয়ে যান, পেপার 3টা অল্প রিভাইসের উপর দিয়ে যেন চলতে পারেন। এটার জন্য সবার জন্য শুভকামনা থাকলো। আমি বুঝতে পারছি না আমার লাইফটা আদৌ এয়ার হচ্ছে কিনা। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। পড়াশোনা করবেন, শুধু পড়াশোনা করবেন না, সবকিছু পাশাপাশি পড়াশোনা করবেন, অথবা পড়াশোনার পাশাপাশি সবকিছু চালিয়ে যাবেন। আর স্টে সেফ। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমার জন্য দোয়া করবেন। আমি জানি না আমার লাইফ থেকে আদৌ কারো কোনো উপকার হলো কিনা। কেউ যদি একটু হলেও একটু আজকে থেকে পড়া শুরু করেন বা আমার কোনো কথা কাজে আসে, আমার নিজেকে আমি খুব ভাগ্যবান মনে করব। ধন্যবাদ।